হ্যালো বন্ধুরা, ইতিহাস ইতিহাস কি নিজেকে বারবার পুনরাবৃত্তি করে, নাকি শক্তিশালী দেশগুলো ইতিহাস থেকে কিছুই শেখে না? আপনার কি মনে হয়? 2026 সালের জানুয়ারি মাস বিশ্ব রাজনীতির মানচিত্র থেকে একজন শক্তিশালী রাষ্ট্রপ্রধানকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমি কথা বলছি ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোকে নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভেনিজুয়েলার জনগণের মুক্তি, নাকি আমেরিকার দীর্ঘদিনের যে তেলের পিপাসা? আজ আমরা পর্দার পেছনে সেই সত্যগুলি উন্মোচন করব। জানুয়ারি 2026, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশ দেন যে মার্কিন বাহিনীকে ভেনিজুয়েলার অভিযান চালিয়ে তার প্রেসিডেন্টকে অর্থাৎ প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করা। আর তাই করে তারা। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে আমেরিকা সাময়িকভাবে ভেনিজুয়েলার শাসন করবে। কারণ হিসেবে বলা হয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধার। কিন্তু আসল খেলাটা হচ্ছে এখানে যে সেখানে তেল নিয়ে। ভেনিজুয়েলার মাটির নিচে রয়েছে বিশ্বের পৃথিবীর সব থেকে বড় তেলের ভাণ্ডার, প্রায় 303 বিলিয়ন ব্যারেল। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মার্কিন তেল কোম্পানিগুলি এখানে এই যে সম্পদ তা নিয়ন্ত্রণ করবে। 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল সরাসরি আমেরিকা হস্তান্তরিত হবে, যার বাজার মূল্য প্রায় $2.8 বিলিয়ন। মাদুরোর আমলে তেল উৎপাদন যা কমে গিয়েছিল, আমেরিকা এখন তা নিজের কবজায় নিয়ে একদম দ্বিগুণ আরও মরিয়া হয়ে উঠেছে। অনেকেই মনে করছে যে এটা শুধু তেলের জন্য, কিন্তু এর পিছনে গভীরে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। আসলে এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আমেরিকার নিষেধাজ্ঞাকে এই যে বুড়ো আঙুল দেখিয়ে চীন, রাশিয়া এবং ইরানের সঙ্গে মিত্রতা করেছিল। আর কি করেছিল? 2025 সালে শেষে মাদুরো সংঘাত এড়াতে আমেরিকাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তেলের বড় একটা অংশ অফারও করেছিল, কিন্তু ট্রাম্প তা পুরোপুরি প্রত্যাখ্যান করেন। কেন জানো? কারণ হচ্ছে ট্রাম্প ঘোষণা করেছিল ট্রাম্প কোলোরারি, অর্থাৎ এটি অনেকে বলে যে মনোরো ডকট্রিন, অর্থাৎ আধুনিক ও আক্রমণাত্মক সংস্করণ করতে চেয়েছিল ট্রাম্প। এর মূল কথা হলো আমেরিকা শুধু সম্পদ চায় না, তারা চায় গোলার্ধ, যেন তাদের বিরুদ্ধে কোনো শক্তি আর পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মাদুরের পতন মানে হলো রাশিয়ার প্রভাব, চীনের এবং ইরানের প্রভাব কমানো এবং আমেরিকার একছত্র আধিপত্য আবার পুনরায় প্রতিষ্ঠাতা করা। এখন বর্তমানে আছে অবশ্য, তবে ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই সাদ্দাম থেকে গাদ্দাফি। আমেরিকার এই নীতি কি আজকে নতুন মনে হচ্ছে তোমার বন্ধু? একদমই না। ইতিহাস দেখুন, 2003 সালে এই আমেরিকা ইরাক সাদ্দাম হোসেনকে সরানো হয়েছিল গণহত্যার অস্ত্র খোঁজার অজুহাতে তাকে সরানো হয়েছিল, অথচ আসল উদ্দেশ্য ছিল ইরাকের 112 বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ আমেরিকা নিজের আয়ত্তে আনা। এছাড়াও 1953 সালে ইরান এর প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরানো হয়েছিল, কারণ তিনি তেল শিল্পীর জাতীয়করণ করতে চেয়েছিলেন। কিন্তু ওই যে বললাম আমেরিকা সেটা হতে দেয়নি। 2011 সালে লিবিয়া মুয়াম্মার গাদ্দাফির পতনের পিছনেও ছিল বিশাল বড় এই যে খনিজ সম্পদ ও ভূ রাজনৈতিক আধিপত্যের খেলা, যার মূল চাবিকাঠি নেড়েছিল কিন্তু আমেরিকা। ভেনিজুয়েলার ঘটনা ঠিক এই একই সুতোয় গাঁথা। আমেরিকা যখন দেখে কোনো দেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন তারা কী করে জানেন? গণতন্ত্র বা মানবাধিকারের দোহাই দিয়ে ঢুকে এবং সেখানে নিজের আধিপত্য বিস্তার করে। এটাই সত্যি বন্ধুরা। আমেরিকার এই এনার্জি ডোমিনাস বা জ্বালানি আধিপত্য বিশ্বকে কতটা নিরাপদ করছে? প্রশ্ন কিন্তু আছে। ইরাক বা লিবিয়া কি আজ শান্তিতে আছে? উত্তর হলো না। প্রতিটি হস্তক্ষেপে দেশগুলো অস্থিতিশীল হয়েছে, সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, আর লাভ হয়েছে কেবল বড় বড় মার্কিন কর্পোরেটগুলির। ভেনিজুয়েলার আজ যা হচ্ছে তা এক বড় বিপদের সংকেত। আজ হয়তো মাদুরো নেই, কিন্তু ভেনিজুয়েলার জনগণের স্বাধীনতা সাম্য কি আদেও থাকবে? এটা প্রশ্ন। গণতন্ত্রের আড়ালে তেলের পাইপলাইন, এটাই কি আমেরিকার আসল ড্রাইন? ইতিহাস সাক্ষী দেয় যে হোয়াইট হাউস যখন কারোর দরজায় কড়া নাড়ে, বুঝতে হবে সেই মাটির নিচে সোনা বা তেল আছে। শান্তি নয়, তারা আসে শাসনের জন্য,
মুক্তি নয়, তারা আসে শোষণের জন্য। আপনার কি মনে হয় এটি কি সত্যি গণতন্ত্রের জয়, নাকি সেফ একটি তেলের যুদ্ধ? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।